আসসালামু আলাইকুম এভরিওয়ান। অচেনা রানী গল্পের 10 নম্বর পার্ট। তোর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রিদি বাসায় ফিরে ব্যাগটা যেখানে ছিল সেখানে ফেলে রেখে গা এলিয়ে দিল। মাথা যেন কেউ চিরে দিচ্ছে, চোখ খোলা শক্তিটুকু নেই। অসহ্য যন্ত্রণা নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরও পেল না। যখন ঘুম ভাঙল মোবাইলের স্ক্রিনে আলোয় তাকিয়ে দেখলো রাত 11টা বেজে গেছে। মাথাটা এখনও বেশ ভরা, তবে মাথা ব্যথা তীব্র কিছুটা কমেছে। কোনো মতে ধুকতে ধুকতে সে রান্নাঘরের দিকে গেল। সেখানে আমেনা খালা সব গুছিয়ে রেখেছিল। হৃদয় একটু স্না গলায় জিজ্ঞেস করলো, খালা সব খাওয়া শেষ? ভাবি একা হাতে সব সামলালেন, আমাকে ডাকলেন না যে? আমেনা খালা একটু হেসে বলল, বড় বউ তো তোমার ডাকতে মানা করছে, ছোট আম্মা সবার খাওয়া শেষ, শুধু সৌহার্দ্য স্যার বাকি। সে বলে দিয়েছে তার হাতটা ব্যথা করছে, তাই তুমি যেন খাইয়ে দাও। কথাটা শুনে রিদির মুখটা একটু কুঁচকে গেল। কাল এত নাটক করলো যেন তার খাওয়া গেলা গলা দিয়ে নামবে না। রিদি মনে মনে একটু বিড়বিড় করলো, তারপর বিরক্তি নিয়ে সৌহার্দ্যর জন্য খাবারটা গুছিয়ে নিল। সৌহার্দ্যর ঘরের দরজা আধ খোলা। রিদি ভেতরে তাকিয়ে দেখলো সে গভীর মনোযোগ দিয়ে ল্যাপটপে কী যেন টাইপ করছে। রিদিকে খাবার নিয়ে ঢুকতে দেখে সৌহার্দ্য ভুক কুঁচকে বলল, আমি ওটা খাবো না, ভাত নিয়ে এসো। রিদি অবাক হয়ে তাকিয়ে বলল, আপনি তো রাতে ভাত খান না, তাহলে আজ হঠাৎ? সৌহার্দ্য বিরক্তিতে মুখটা একটু বাঁকিয়ে বলল, তোমাকে কি সব কৌফিয়ত দিতে হবে? যেটা বলেছি সেটা করো স্টুপিড। রীতির মনে হলো এই অসভ্য মানুষটার সাথে কথা বাড়িয়ে সময় নষ্ট করা বৃথা। কোনো মতে নিজেকে সামনে নিয়ে এসে দ্রুত পায়ে রান্নাঘরে ফিরে গেল। স্যুপটা নির্দিষ্ট স্থানে রেখে ঝটপট ভাত বেড়ে ফিরে এসে আবার সেই সৌহার্দ্যর সামনে এসে বলল। হৃদি ভাতের লোকমা হাতে নিয়ে সৌহার্দ্যের দিকে বাড়াতে এসে বিরক্তির চোখে কুঁচকে তাকিয়ে বলল, হ্যান্ড ওয়াশ করেছো তো? হৃদির মনের ভেতর রাগে অগ্নিকুণ্ড জ্বলে উঠল। ইচ্ছে করছিল তখনই তেরা করে শুনিয়ে দেই, না, তোকে ওয়াশরুম পরিষ্কার করা হাতে খাওয়াচ্ছে অসভ্য লোক। কিন্তু নিজেকে সংযত করলো সে, মুখে কোনো কথা বলল না, শুধু মাথা নেড়ে ইশারা করে বলল হ্যাঁ। হৃদি বুকের ভেতরটা তখন অদ্ভুত এক অস্থিরতায় কাঁপছে। কাল তো চামচ দিয়ে খাইয়েছে, কিন্তু আজ নিজের হাতে দিয়ে খাওয়াতে গিয়ে তার আঙ্গুলগুলোতে বারবার সৌহার্দ্যের মুখে ছোঁয়া লাগার কারণে কেঁপে উঠছে। সৌহার্দ্য অবশ্য সেদিকে কোনো ভরক্রেপি করলো না। হৃদি বাড়ানো হাতের দিকে না তাকিয়ে সে নিজের মাথায় এগিয়ে খাবারটুকু মুখে পুরে নিল। তার চোখ এখনও ল্যাপটপের স্ক্রিনে লিবদ্ধ, আর এক হাত দিয়ে দ্রুত টাইপ করে যাচ্ছে সে। হৃদির বুকের ভেতরটা জমে থাকা সেই নিবৃত আবেগগুলো সৌহার্দ্যের এমন যান্ত্রিক উদাসীনতা যেন আরও বেশি দ্রুত দুমড়ে মুচড়ে যেতে লাগলো। হৃদি সৌহার্দ্যকে খাইয়ে দিতে দিতে হাতটা থামিয়ে হঠাৎ করে বলল, আচ্ছা আমার ক্লাস টেস্টের খাতার নাম্বার কম কেন? আমি তো সব মিলিয়ে দেখেছি, ঠিকঠাক হয়তো ছিল। বলে সে বড় বড় চোখে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যর দিকে। সৌহার্দ্য শান্তভাবে খাবার চিবুচ্ছিল। হৃদির প্রশ্নের উত্তর সে অন্তত লিপিত কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক করার জন্য 6 মার্ক কাটা হয়েছে। কথাটার মধ্যে কোনো দ্বিধা নেই, যেন এটা কোনো বড় ব্যাপারই না। হৃদি যে বেগ কেলে বনে গেল। সৌহার্দ্যের এমন সংবেদনশীল উত্তর শুনে সে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা অসভ্য আর অদ্ভুত হতে পারে সেটা তার ভাবনার অতীত। রাগে হৃদির ভেতরটা জ্বলে উঠল। সে দাঁত চেপে বলল, কি করে করলেন আপনি আমার সাথে এমনটা? খাওয়ার শেষটুকু মুখে দিয়ে সৌহার্দ্য নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল, উইথ মাই অন হ্যান্ড অ্যান্ড পেন, নাও ফিনিশ ইউ গো। হৃদির চোখ দুটো মুহূর্তে রাগে দুঃখে ছলছল করে উঠল। অভিমানে আর আক্রোশে তার কণ্ঠ কেঁপে উঠল, আপনার ওই বালের হ্যান্ড পেন উপর ঠাডা পুরো অসভ্য লোক। রাগে ফুসতে ফুসতে সে চলে যেতে নিল। সৌহার্দ্য পিছন থেকে গলা খাকিয়ে দিয়ে ডাকলো, ওটার ব্যাপারে কি ভাবলে? হৃদির রাগে গজরাতে গজরাতে ঘুরে দাঁড়িয়ে বলল, কিসের ভাবা, কি ভাববো? নাম বলতে পারেন না? এটা কি অসভ্য লোক? সৌহার্দ্য এক কদম এগিয়ে এসে একটু দূরত্ব রেখে দাঁড়ালো। তারপর মাথা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, ওই যে বেবি প্ল্যানিং। হৃদি চোখে আগুন যেন দ্বিগুণ হয়ে জ্বলে উঠল। সে ঝাঁঝালো গলায় বলল, ভেবেছি তো 1 ডজন বাচ্চা পয়দা করব, আর এগুলো দিয়ে আপনার সব চুল চিরে টাক বানিয়ে আমি ঢাল বাজাবো, অসভ্য ডাক্তার। কথাটা বলে হৃদি দুবধা পা ফেলে চলে গেল। আর হতভম্ব সৌহার্দ্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল হৃদি যাওয়ার পথের দিকে। হৃদি চলে যাওয়ার পরে ঘরের ভিতরে এক অদ্ভুত স্তব্ধতা জমাট বেঁধে রইল। সৌহার্দ্য কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেই শূন্য দরজার দিকে তাকিয়ে। একটা দীর্ঘ নিঃশ্বাস তার বুক চিরে বেরিয়ে এলো। তবে সেই নিস্তব্ধতার মাঝে ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে স্নেহ হাসি। অস্পষ্ট স্বরে আপনার মানে বিড়বিড় করে বলল, স্টুপিড দের ব্যাটারি। পরক্ষণে নিজেকে সামনে নিয়ে ডেস্কের উপর পড়ে থাকা রোগীর ফাইলগুলোকে চোখ বুলালো সে। কাল সকালে একটি ইমার্জেন্সি অপারেশন আছে, তার প্রস্তুতি এখন সবচেয়ে জরুরি। হঠাৎ করে কড়া দরজা খুলে ভেতরে এলো সারহান চৌধুরী। বাবাকে দেখে সৌহার্দ্য কপালে ভাঁজ পড়ল ঠিকই, কিন্তু কোনো বাক্য বের না করে যে নিজের মনোযোগে আবার ফাইলের ভেতরে ঢুকিয়ে রাখলো। সারহান চৌধুরী ছেলের সামনে এসে চেয়ার টেনে বসলেন। অস্বস্তি নিয়ে গলা খাকিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, তোমার শরীর কেমন এখন? ফাইলে চোখ না তুলে সৌহার্দ্য লিপিবদ্ধ গলায় উত্তর দিল, বেটার নাও।
সারহান চৌধুরী কিছুটা ইস্তস্ত করে বললেন, তোমার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। সৌহার্দ্য নির্বাক হয়ে ফাইলে ডুবে রইল, শুধু গম্ভীর সুরে বলল, শুনছি। ছেলের এমন উদাসীনতা আর লিপিবদ্ধ আচরণে সারহান চৌধুরীর ভিতরে রাগ বাতা বাঁধল। তিনি কোনো মতে তা চেপে রেখে বললেন, আরিফা জানতে চাচ্ছে রিদিকে নিয়ে কী ভাবছ? সৌহার্দ্য এবার ফাইল থেকে চোখ তুলল, বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত অথচ ধারালো গলায় বলল, ওটাকে নিয়ে আমি কি ভাবছি সেটা জানার প্রয়োজন ওনার কেন? আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কারো কি কফিয়ত দেওয়ার প্রয়োজন আমি বোধ করছি না। সারহান চৌধুরী ক্ষিপ্ত হয়ে গর্জে উঠলেন, অসভ্য ছেলে! ওরা রিদির বাড়ির লোক। তোমার স্ত্রী ব্যাপারে খোঁজ নেওয়াটা কি তাদের দায়িত্ব অন্যায়? তোমার কি ন্যূনতম জ্ঞানটুকু নেই? সৌহার্দ্য দেবার জন্য আরও পাথর হয়ে গেল। সে শীতল সুরে বলল, ওসব ভাবার মতো সময় আপাতত আমার নেই। কাল সকালে একটা ইমার্জেন্সি অপারেশন আছে, আমি আর তার স্টাডি নিয়ে ব্যস্ত। তাছাড়া আর কিছু বলার থাকলে বলো, না হলে আমাকে একটু একা ছাড়ো। ছেলের এই শীতল দেয়ালে ভেঙে সারহান চৌধুরী ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমার একঘেয়েমির জন্য আমি রিদি তার জীবন নষ্ট হতে দিতে পারি না। তুমি যখন মানছো না, আমাকে অন্য ব্যবস্থা করতেই হবে। আমি উকিলের সাথে কথা বলবো, যত দ্রুত সম্ভব তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করব। সৌহার্দ্য বাবার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন ডিভোর্সের কথাটা তার কাছে বাতাসের চেয়ে তুচ্ছ। সে আবার নিজের কাজে মনোযোগ দিল। সারহান চৌধুরী বুঝতে পারলেন, এই পাথরের মূর্তিকে বুঝিয়ে কোনো লাভ নেই। নিজের হাতে মেয়েটার জীবন তিনি নষ্ট করে দিলে ভেবে এক তীব্র অনুশোচনা তাকে গ্রাস করল। তিনি নিজের মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন। আর কোনো কথা না বলে রাগে গুম উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। বাবার ঘর থেকে বের হতেই সৌহার্দ্য কলমটা নামিয়ে রাখল। জানলার বাইরে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে। চোখ দুটো বন্ধ করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, যেন মনের ভিতরে জমে থাকা কোনো অজানা ঝড়কে সে এক হাতে সামলে নিচ্ছে। সেই দিনে সেই ঘটনার পর বেরিয়ে গেছে একটি পুরো মাস। হৃদি এখন আর সৌহার্দ্যের বাড়িতে নেই, আশ্রয় নিয়েছে নিজের ফুপুর বাসায়। সেই দিন সারহান চৌধুরী যখন ছেলের এমন পথচাপা লিপিবদ্ধতা আর উদাসীনতা দেখলেন, নিজের সন্তানের এমন আচরণে তিনি লজ্জিত বোধ করেছিলেন। হৃদির কাছে ডেকে পরম মমতায় তিনি বুঝিয়েছিলেন, মা, কিছুদিন আরিফার বাসায় গিয়ে থাকো, ও একটু একা থাকুক, নিজেকে সময় দিক, দেখা যাক ও আসলে কি চাই। হৃদি শুরুতে রাজি হতে চায়নি। সৌহার্দ্যর কাছ থেকে দূরে সরে যাওয়ার কথা ভাবতেই ওর বুকের ভেতরটা হু হু করে উঠছিল। কিন্তু সারহান চৌধুরীর মতো মানুষের অনুরোধ অপেক্ষা করার সাধ্য ওর ছিল না। অগত্য হৃদি রাজি হলো, এই আশায় হয়তো এই দূরত্ব তাদের সম্পর্কে জোট খুলবে, হয়তো সৌহার্দ্যর অচেতন মনের কথাগুলো স্পষ্ট হবে। কিন্তু হৃদির সমস্ত প্রত্যাশা ভেঙে চুরমার হয়ে গেল। সবাইকে ভুল প্রমাণ করে সৌহার্দ্য একটি মাসে একবারের জন্য হৃদির খোঁজ নেয়নি। কোনো অনুতাপ, কোনো অস্থিরতা, এমনকি হৃদির অনুপস্থিতিতে ওর জীবনে যে কোনো পরিবর্তন এসেছে তার বিন্দুমাত্র ছাপও সৌহার্দ্যর আচরণে দেখা যায়নি। হৃদি চলে যাওয়ার যেন ওর কাছে একটা সাধারণ ঘটনার মতো, যেটাকে কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজনও সে বোধ করেনি। ছেলের এই অদ্ভুত নীরবতায় সারহান চৌধুরী ভেতরে ভেতরে প্রচণ্ড বিরক্ত আর লজ্জিত ছিলেন। তিনি কয়েকবার হৃদিকে ফিরিয়ে আনার চেষ্টাও করেছিলেন, কিন্তু হৃদি আর ফিরে যাননি। অভিমানে আর অপমানে ওর মনটা পাথর হয়ে গেছে। হৃদি বুঝে গেছে, যেখানে ভালোবাসার চেয়ে আত্মসম্মানের অভাবটা বেশি প্রকট, সেখানে থাকা মানে নিজের অস্তিত্বকে বিসর্জন দেওয়া। এই এক মাস সৌহার্দ্যর সাথে হৃদি আর দেখা হয়নি। হৃদি জেনে বুঝেই সৌহার্দ্যর ক্লাসগুলো এড়িয়ে চলেছে, জেনে বুঝে চোখের সামনে পড়ে স্মৃতিগুলো আবার নতুন করে ক্ষত তৈরি করে না করে। অভিমানের দেয়ালে ঢাকা এই দূরত্ব, হৃদি কেবল নিজের ক্ষতগুলোকে নিয়ে বেঁচে আছে, আর সৌহার্দ্য নীরবতা সেই ক্ষতকে প্রতিনিয়ত আর গভীর করেছে। ফ্ল্যাশব্যাক। সৌহার্দ্য রুম থেকে বেরিয়ে সারহান চৌধুরী ধীর পায়ে এগিয়ে গেলেন হৃদির রুমের দিকে। মাঝরাতে নিস্তবতা, চিরে জানালা হালকা ঢোকা দিতে হৃদি ঘুম জড়ানো চোখের দরজা খুলল। এত রাতে শ্বশুরকে এমন অবস্থায় দেখে হৃদি কিছুটা উদ্বিগ্ন হয়ে বলল, আব্বু, আপনি এত রাতে? আম্মু শুল ঠিক আছে তো? সারহান চৌধুরী হালকা হেসে আশ্বস্ত করে বললেন, ঠিক আছে, তোর সাথে আমার একটু কথা আছে মা। হৃদি ওনার দিকে তাকিয়ে চিন্তিত মুখে বলল, আসুন আব্বু, বলুন কি কথা। সারহান চৌধুরী হৃদির পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে ভারী কণ্ঠে বললেন, আমি তোর ভালো করতে চেয়েছি, তোর জীবনটা নষ্ট করে দিলাম, আমাকে ক্ষমা করে দিস মা। শ্বশুরে এমন হাহাকার ভরা কথা হৃদির বুক কেঁপে উঠল। সে শান্ত গলায় উত্তর দিয়ে বলছিল, ছি আব্বু, এসব কি কথা? আমি না আপনার মেয়ে, বলেন। সারহান চৌধুরী একটু ইস্তস্ত করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তুই কয়দিনের জন্য আরিফাদের বাসায় চলে যা, অসভ্যটাকে তোর মম বুঝতে হবে। আব্বুকে ভুল বুঝিস না, আমি চাই তুই সম্মানে এই বাড়িতে ফিরে আয়। হৃদি স্নাহ হেসে বলল, আমার তো অসুবিধা হচ্ছে না আব্বু, আমি গেলে আম্মু কষ্ট পাবে, আমি যেতে চাই না আব্বু। হৃদির এই সরলতা সারহান চৌধুরী দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বললেন, আমার কথাটা রাখ মা, চিরকাল একসাথে সুন্দর করে থাকার জন্য ক্ষণিকের দূরত্ব ভালো। হৃদি আর কোনো প্রতি উত্তর করল না, শুধু মাথা নেড়ে সম্মতি জানাল।
সারহান চৌধুরী শেষবার রীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। সারহান চৌধুরী চলে যাওয়ার প্রতিটি পদধ্বনি হৃদের হৃৎপিণ্ডে যেন এক উদ্ভিদ দীর্ঘ নিঃশ্বাসের মতো আঘাত করছিল। সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু ভেতরে তখন সমুদ্রের উত্তাপ ঢেউয়ের মতো হাহাকার। হঠাৎ করে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল তীব্র চিরচিনে ব্যথায়, যেন অশরীরী কোনো হাত তার হৃৎপিণ্ডে চেপে ধরেছে। চোখের নোনা জল গড়িয়ে পড়ছে অনিবরত, কিন্তু হৃদয় অতি কষ্টে সেগুলো মুছতে আকাশের বিলাস শূন্যতার দিকে তাকালো। আর্তনাদের মতো স্বর বেরিয়ে এলো তার কণ্ঠ থেকে, অবশেষে আপনাকে মুক্তি দিয়ে দিলাম ডাক্তার সাহেব, আপনার জীবন থেকে আমার অস্তিত্ব এই শেষ, চিহ্নটুকু মুছে ফেললাম। একটু থেমে কাঁপা কাঁপা গলায় সে আবার বলল, সারা জীবন শুধু আপনার ভালো চেয়েছি, আজও তাই করছি। খুব ভালো করে থাকুন আপনি, একদম নিজের মতো করে থাকুন। আমার এই চোখের নোনা জলগুলো যেন কখনো আপনার চলার পথে অভিশাপ হয়ে না দাঁড়ায়। আমি শুধু এটুকুই প্রার্থনা করি, আপনি সুখে থাকেন, যদিও জানি আপনার সেই রঙিন সুখে আমার জন্য আর কোনো জায়গা অবশিষ্ট নেই। চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেল আপলোড করা আছে, সবাই দেখে নিন।